আজিজুল রহমান ভাই বলছেন, কোচবিহার থেকে আসছি, নিউ জলপাইগুড়ি ছাড়লাম। ভাবতে পারছেন, কোচবিহার থেকে বেরিয়েছে, বিকালে নিউ জলপাইগুড়ি ছাড়ছে। কতটা মানুষের কতটা কষ্টের মধ্যে, কতটা কষ্ট থাকলে, কতটা বুকে আগুন জ্বললে তারা কোচবিহার থেকে এখন আসছে। কোচবিহার থেকে আসছে, নিউ জলপাইগুড়ি ছাড়লাম। ভাবতে পারছেন? আমি 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, হাওড়া, হুগলি এদেরকে বলবো, সাথে 2 মেদিনীপুর। আমরা দিনের দিন কিন্তু বাড়িতে পৌঁছে যেতে পারি, কিন্তু কোচবিহার আর 2 দিনাজপুর, মালদা বা জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এরা কিন্তু দিনের দিন বাড়িতে পৌঁছাতে পারে না। তাদের 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা তাদের ট্রেনে থাকতে হয়। এই 2 জেলার, এই কয়েকটা জেলা, সরি 2 জেলা বলছি, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই জেলাগুলো থেকে প্রত্যেকে আসার চেষ্টা করুন, কোনো অজুহাত খাটবে না। প্রশাসন থেকে অনেকেই ফোন করছেন, অনেক স্যারেরা কল করছেন যে এই সময়টা যাতে আন্দোলন পরে করা হয় বা এই সময়টা যাতে না করা হয়। কিন্তু আমরা পরিষ্কারভাবে স্বতঃস্ফূর্ততা, শুধু এটা কোনো সংগঠন নয়, এটা কোনো ঐক্যমঞ্চ এই আন্দোলনের ডাক দিইনি। এই আন্দোলন সম্পূর্ণরূপে স্বতঃস্ফূর্তভাবে 23 জেলা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা করছে। এখানে আমিও বাধা দিলে কেউ শুনবে না, সেটাও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। কারণ দীর্ঘ বঞ্চিতরা আজ রাজপথে শান্তিপূর্ণভাবে যাবেন। আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া বেশ 2-4 দিন আগে উনি বলেছিলেন একটা বক্তব্যে, যেখানে পরিষ্কারভাবে বলেছিলেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন। যেটা মুর্শিদাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে উনি বলেছিলেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন, যেন কোনো হিংসা বা বিদ্বেষ এইসব জাতীয় যেন না ঘটে। কিন্তু আমরা হবু শিক্ষক, আমরা মুখ্যমন্ত্রীর কথা মতো গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে প্রশাসনের সহযোগিতায় আমরা রাজপথে নামবো। প্রত্যেক পুলিশ বাবুদের অনুরোধ যে আপনারা কোনোরূপ, এখানে অনেক প্রতিবন্ধীরা যাচ্ছে, আমার লাইভটা করছি, লাইভটা হয়তো রেকর্ড হবে পুরোপুরি, আমি পরিষ্কারভাবে জানাচ্ছি, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ হবু শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নামছে। কারণ 2017 প্রাথমিক টেট নোটিফিকেশান, এ দীর্ঘ 5 বছরের নতুন ডিএলএড যারা করেছিল তারা পরীক্ষায় বসতে পারেনি। তারা 2022-এর 11 ডিসেম্বর পরীক্ষা দিয়েছিল দুর্নীতির আবহাওয়ায়। 2 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ করা হয়েছিল। টেট পাস কেউ বসে থাকবে না, বছরে ন্যূনতম বছরে 2বার নিয়োগ হবে। কিন্তু এই প্রায় 3 বছর পেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে, কিন্তু আমাদের নিয়ে কোনো সদুত্তর কিন্তু সভাপতি, এমনকি শিক্ষামন্ত্রীও দেননি, এমনকি শিক্ষা দপ্তরও দেননি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এইভাবে কতদিন বসে থাকতে পারি? আমাদেরও তো পরিবার পরিজন আছে, আমরাও তো বিয়ে থা করতে হবে, জীবন যৌবন সব শেষ, অপেক্ষায় অপেক্ষায়। আর কতদিন এইভাবে চোখের জল? আর পর পিছনের দুর্নীতিগুলো ধরা পড়ছে, আইনি জটিলতা বাড়ছে, সেগুলো নিয়ে সরকার দ্রুত সমাধান বা সরকার সেগুলোই নিয়ে পড়ে আছে। আর দেখতে পাচ্ছি বিরোধীরা কি বলেছে, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধী থাকবে, বিরোধীদের কাজ বিরোধিতা করবে, কিন্তু সরকারের কাজ সারাদিন ওই বিরোধীদের বিরোধীদের কথাই তাদের বক্তব্য উঠে আসছে। বিরোধীরা এই বলেছে, আমরা এই করছি। আমাদের কথা উন্নয়নে জোর দেওয়া হোক, বিরোধীরা কে কি বলছে সেক্ষেত্রে আমরা না দেখে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বিরোধীরা কি কথা বলছে সেই কথাগুলোর উত্তর সমাধান করা হচ্ছে। কিন্তু দীর্ঘদিনের অপেক্ষারত এই আমাদের কেন আন্দোলন নামতে হবে বলুন তো? আমরা যদি স্কুলে থাকতাম আমরা কি আন্দোলনে নামতাম? 2017 যারা চাকরি পেয়েছে, 2014 যারা চাকরি পেয়েছে, তারা কি আন্দোলনে নামছে? কেউ আন্দোলনে নামছে না। তারা যে যার মতো তারা এস্টাবলিশড হয়ে তারা শিক্ষকতা করছে, বাচ্চাদের সঠিক শিক্ষা শিক্ষিত করছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা কেন নামছি? কেন এই গত প্রায় 2.5-3 বছর ধরে আমাদের এভাবে ফেলে রাখা হলো? এই দাবিগুলো কোথাও পাচ্ছি না আমরা, যেখানে যাচ্ছি কেউ উত্তর দিতে পারছে না। তাহলে আমরা কোথায় যাব? আমাদের অবরোধ করা ছাড়া কোনো লাইন নেই। কাল পর্ষদ বন্ধ করো অভিযান, কাল পর্ষদ বন্ধ করুন। পর্ষদে কাজ করতে হবে না, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়ে আগে ব্যবস্থা করুন। স্বতঃস্ফূর্তভাবে 23 জেলার প্রত্যেকে নামুন, পরিষ্কারভাবে বলছি, নামুন। আমাদের নিয়ে এখনো পর্যন্ত 2.5-3 বছর হতে গেল, এখনো পর্যন্ত আমাদের নিয়ে একটা ওয়েবসাইটে কিন্তু আমাদের নিয়ে কোনো কথা লিখছে না। কোর্ট থেকে যে রায়গুলো দিচ্ছে সেইগুলো মানার চেষ্টা করছে, বাদ বাকি নতুনভাবে রিক্রুটমেন্ট করার কোনো চিন্তা ভাবনা নেই। নামুন। কালকে রাত্রে থাকার মতো শুকনো খাবার এবং মশা মারা ধূপ থেকে শুরু করে, গামছা, টুথপেস্ট, ব্রাশ থেকে শুরু করে, জলের বোতল থেকে শুরু করে, পাওয়ার ব্যাংক, মোবাইল চার্জার থেকে শুরু করে সবই নিয়ে আসুন। আমরা পর্ষদের সামনে যতক্ষণ আমাদের সভাপতি এসে বলবেন যে 15-20 মিনিটের 1 ঘন্টার মধ্যে আমাদের নোটিফিকেশনটা আমরা মোটামুটি আমাদের বিষয় নিয়ে একটু আমরা নোটিফিকেশন আকারে দেবো, তখনই ভাববো যে না, কাজ হচ্ছে। তাছাড়া এইভাবে মন ভোলানো কথায় শোনা যাবে না। এটা আবারও বলছি, স্বতঃস্ফূর্তভাবে 23 জেলার শিক্ষার্থীরা, 23 জেলার হবু শিক্ষকরা পথে নামছে। এখানে কারোর কেউ বলার নেই। আমি চাইবো অনেক প্রতিবন্ধীরাও আসছেন, পুলিশ প্রশাসন তাদের সাহায্য করে এই যে শান্তিপূর্ণ গণ আন্দোলন, শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন,
এটা আন্দোলনগুলো শান্তিপূর্ণভাবে করার একটা জায়গা পুলিশ খুঁজে দিক, যেখানে আমরা বসে আমরা আমাদের দাবিগুলো মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছতে পারি, সেই জায়গাটা তৈরি করা। কোনো হিংসা নয়, কোনো বিভেদ নয়, কোনো কটু কথা নয়, আমাদের একটা জায়গা করে দিক পুলিশ, আমরা যাব সেখানে রাত কাটাবো, মুখ্যমন্ত্রী এসে আমাদের কথা শুনবেন। তাছাড়া কিন্তু আমরা উঠছি না, আমাদের সাথে জোর করেও কিছু হবে না, কারণ আমরা জোর করতেও যাচ্ছি না। এই গেল বিষয়। হ্যাঁ, কালকে চলে আসুন, যারা যা দেখছেন। সদানন্দদা আসছে অলরেডি, মানে 40 বছর পার হয়ে গেছে। বিদেশদা আমি যাব, উনি বেরিয়ে পড়েছেন অলরেডি, উত্তরবঙ্গ থেকে অনেকে বেরিয়ে পড়েছেন বিকালবেলা। আর আমি এই কাছাকাছি জেলা, কলকাতার কাছাকাছি জেলা বলছি, দেখুন আমি হয়তো দেখতে পাচ্ছি না কে আসছে না আসছে, সমস্যা থাকবে, প্রতিকূলতা থাকবে, তার মধ্যে থেকে আপনাকে আসতে হবে, এটা মাথায় রাখবেন। আজকে যদি আমাদের নিয়ে কোনো ব্যাপার থাকতো, কোনো যদি চিন্তাভাবনা থাকতো, কিছু অন্তত তুলে ধরতো, তা না করে পর্ষদ সভাপতি কি বললো, টেট পাস মানে চাকরি না, একটা সূচক মাত্র। আমার প্রোফাইলে একটু খুঁজতে একটু দেরি হবে, কারণ পোস্ট অনেক হয় তো, একটু ভালো করে দেখুন, দুটো ভিডিও দুরকমভাবে তুলে ধরা হয়েছে। আমাদের টেট নেওয়ার পরে একরকম কথা, আর এই 2 বছর 2.5 বছর পরে একরকম কথা। কেন খেলা দেখানো হচ্ছে আমাদের নিয়ে? আমাদের একটা ফিউচার রয়েছে, আমাদের বাড়িতে মা বাবা আত্মীয় পরিজন সবাই আছে, সবাই একটা আশার আলো জেগেছিল টেট পাস করার পর। কিন্তু এই কয়েক বছরে আমাদের পুরো মানে কি বলবো, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। পুলিশ বাবুরা চাইবে যাতে আন্দোলন না হয়, কিন্তু পুলিশ বাবুরাও কিন্তু আমাদের হয়ে কথা মুখ্যমন্ত্রীর সাথে বলবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কথা আমাদের বলতে হবে, শান্তিপূর্ণভাবে বলতে হবে। পর্ষদ চলো, পর্ষদ বন্ধ করো, কথা হোক, কথা হোক। আমরা কাউকে দেখে আন্দোলন করতে যাচ্ছি না। গত 2 বছরে আন্দোলন করেছি রাজপথে, গত 2.5 বছর ধরে আন্দোলন করছি রাজপথে, কাউকে দেখে আন্দোলন করছি না। এই আন্দোলনটা আমাদের পূর্ব পরিকল্পনা ভিত্তিক আন্দোলন, এটুকু বলার। প্রত্যেকে বলছি, বীরভূম বলুন বা বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, প্রত্যেকে বেরিয়ে যান। আমাদের মানে এই যে আমাদের অভাগা, মানে দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য সত্যি কথা বলতে গিয়ে 22 স্টেট কোয়ালিফাই করে আমরা যে এতদিন বসে আছি। একটা রাত না হয় ঘুম হবে না, বাঁকুড়া থেকে চলে আসুন, একটা রাত ঘুম হবে না, বীরভূম থেকে আসুন। আমাদের ন্যায্য দাবি, পরিষ্কার কথা, আমরা 2 মাস ওয়েট করতে রাজি, কিন্তু সকলের চাকরির ব্যবস্থা করতে হবে। অন্ততপক্ষে পিডিএফ আকারে প্রকাশ করা হোক কতজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আছে, সেই অনুপাতে শূন্যপদ দিতে হবে, যাতে কোনো টেট পাস যাতে বসে না থাকে। কথা ইজ কথা, কথা রাখতে হবে। একটা রাত ঘুমাবে না, 2টো রাত ঘুমাবে না, তা কি হয়েছে? গত রাত ঘুমাচ্ছিলাম, আমার ফ্যান খারাপ হয়ে গেছে। গত রাতে কিন্তু আমি ফ্যান চালাতে পারিনি, এত গরমের মধ্যে কিন্তু আমি হাত পাখা নিয়ে শুয়ে আছি। গতকাল রাতে ঘুম হয়নি। আজকে কলকাতায় গেছি, কলকাতায় কয়েকটা কাজ ছিল, সেগুলো করেছি, করে কিন্তু এখনও ঘুম হয়নি। আমার শরীর দেখলে বুঝতে পারবেন, ঘুম মতো পাচ্ছে। আবার কাল যেতে হবে এত দূর পথ। তো একটা দিন 1টা 2টো রাত 3টে রাত ঘুম না হলে কি হবে? কিচ্ছু হবে না। 1টা 2টো রাত ঘুম না হলে কোনো অসুবিধা নেই। আসুন, আজকের যেটা আমাদের পরিশ্রম, আগামী দিনে সেটা ইতিহাস। এগুলো ইতিহাস লিখবে, এগুলো ইতিহাসের অলরেডি লেখা শুরু হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি না। কারা কিভাবে আন্দোলন করলো জানি না। পুলিশ প্রশাসন আমাদের একটা সুন্দর মানে মোটামুটি একটা জায়গা দেবে, আমাদের ভালো জায়গা দেওয়ার দরকার নেই। আমরা বসে আন্দোলন করব, বসে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার, মানে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কণ্ঠস্বরটা যাতে যায়, সেই ব্যবস্থাটা আমরা পুলিশ প্রশাসনকে জানাবো যে আমরা আপনাদের ঘরের ছেলে মেয়ে, আমরা আমাদের যদি দাবি অন্যায্য হয়, আমাদের যা খুশি করুন, মারধর করুন, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের খাতা কলম দেখুন, পেপারস দেখুন, পেপারসে কথা বলবে। প্রত্যেকে আসুন, 2 জেলা, মানে সরি 2 জেলা, 2 24 পরগনা, 2 বর্ধমান, বীরভূম, 2 মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম যেগুলো আছে, এগুলো থেকে বেশি সংখ্যক আসুন। আপনি আসুন, সাথে আরও 5 জনকে নিয়ে আসুন। রাতের খাবার, শুকনো খাবার, মুড়ি, চানাচুর, চিড়া ভাজা বা কেক, এইসব জাতীয় খাবার, জলের বোতল, টুথপেস্ট, ব্রাশ, গামছা, তাওয়াল, এছাড়াও মোবাইলের চার্জার, মশা মারা ধূপ বা মানে ওই যেগুলো গায়ে দেয় মশা না লাগে, প্রচুর মশা। এই আসুন, আমরা গতকাল রাতে আমরা থাকবো। আমাদের একটা ন্যায্য আমাদের দাবি নিয়ে আমাদের বসতে হবে। আমরা কোনোভাবে কিছু করতে পারছি না। আমাদের শুধু দিন চলে যাচ্ছে, একটা দিন যাচ্ছে, মাথা চুলও পাকা শুরু হয়ে যাচ্ছে করে। আমরা অন্য পেশায় গেলে ভালো হতো, কিন্তু এই পেশাটা ভালোবেসে এতদিন সময় কাটালাম, এখন ছেড়ে কোথাও যেতেও পারছি না। যারা আছে বাচ্চা কোলে করে যারা দেখছেন, 22 স্টেট পাস যারা আছেন, দিদিরা বৌদিরা যারা আছেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনাদের কিন্তু বেশি সংখ্যক আসতে হবে। আমাদের কিন্তু বেশি সংখ্যক আসতে হবে। আমি শিক্ষিকাদের বলছি, হবু শিক্ষিকাদের বলছি, আমাদের কিন্তু বেশি সংখ্যক আসতে হবে। কাজ থাকবে, ভোরে উঠে রান্না করে দিন, বাড়িতে ভোরে উঠে রাতে রান্না করে দিন, চলে আসুন। সমাজ পরিবর্তন কিন্তু প্রত্যেকটা আন্দোলনে, কি বলুন, ফরাসি বিপ্লব বলুন আর যেই বিপ্লব বলুন না কেন, নারীদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য, এটা মাথায় রাখবেন। নারীদের ভূমিকা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু নারীদের ভূমিকা আছে। প্রাথমিক টেট উত্তীর্ণ হবু শিক্ষিকাদের বলবো, আগের বার কিন্তু উত্তরবঙ্গ থেকে 2-3 বছরের বাচ্চাকে রেখে কিন্তু অনেক মা চলে এসেছিল শাশুড়ির কাছে বা বোনের কাছে বাচ্চা রেখে দিয়ে। আমরা আশেপাশে জেলা যারা আছেন, আমি চাইবো যে আসুন, আজকে পরিশ্রমটা করুন, আগামী দিনে বলবেন, আগামী দিনে বুঝবেন
যে এই আন্দোলনগুলো করেছিলাম বলে আজকে এই চাকরিটা করছি, এটা যোগ্য। আমরা যারা টেট উত্তীর্ণ হয়ে পূর্ণ প্রশিক্ষিত হয়ে টেট উত্তীর্ণ হয়ে আছেন, প্রত্যেকেরই স্কুলে যাওয়ার ক্ষমতা রয়েছে, প্রত্যেকেরই স্কুলে যাওয়ার মতো যোগ্যতা আছে, শিক্ষক শিক্ষিকা হওয়ার যোগ্যতা আছে। আমি খুব ক্লান্ত, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, অফিসে কাজ, টিউশনি পড়ানো, প্রাইমারি পরীক্ষা চলছে, এগুলো থাকবে। দুদিন বন্ধ রাখুন, গার্জেনদের বলুন যে দুদিন পরীক্ষা আমি আসবো না, টিউশনে থাকলো না থাকলে পরের বার আবার ধরবেন। কোনো না খেয়ে আপনাদের কোনো কষ্ট হবে না, না খেয়ে থাকবেন না কেউ, লড়াইটা করুন। আজকে বর্তমান পরিস্থিতিতে যাদের চাকরি গেছে তারা জানে, তারা কিন্তু আন্দোলনে যাচ্ছে, রাত যাচ্ছে ওইভাবে খোলা আকাশের নিচে। আর আমাদের কিন্তু কম নয়, আমাদের কষ্টটাও কিন্তু কম নয়, এটা মাথায় রাখবেন। যারা গেছে তাদের চাকরি গেছে, আর আমরা কত বছর বলুন তো, এই 3 বছরের মধ্যে যদি 3 দুগুণ 6 বার ইন্টারভিউয়ের সুযোগ পেতাম, আপনি আমি বসে থাকতাম বলুন? বছরে 2 বার নিয়োগ, তা 3 বছর প্রায় কাছাকাছি চলে এসছে। ভাবুন 4 বারই নিয়োগ হতো, তা 4 বারে যদি 10-15 হাজার কি 12 হাজার করে ভ্যাকান্সি দিত, তাহলে 4 বারে 48, এই 48-49 হাজার যদি থাকতো, আজকে কি আমরা বসে থাকতাম? কিসের অবহেলা? আর এই 32 হাজারের যদি কোনো সমস্যা হয়, আমাদের কেউ খুঁজতে আসবে না, আমরা হারিয়ে যাব, আমাদের কেউ খুঁজে পাবে না। কোনো টেট উত্তীর্ণ মানেই চাকরি এমন নয়। টেট উত্তীর্ণ প্রসেস হলে অন্তত একটা নোটিফিকেশন করে ফর্ম ফিল আপ করে রাখলে সরকার বিভিন্ন ক্ষেত্রে বলতে পারবে আমার একটা প্রসেস চলছে। কিন্তু আমাদের যদি কোনো ফর্ম ফিল আপ না করা হয়, তাহলে কিন্তু কিছু করার থাকবে না। আমরা কিন্তু অ্যাজ এ টেট পাস, যেটা 14 যারা চাকরি পায় তাদেরও যা মূল্য, 17 টেটে যারা চাকরি পায়নি তাদেরও যে একই ব্যাপার, আমাদেরও সেম ব্যাপার। এখানে আলাদা কিছু নয়, টেট পাস বসে আছি, সরকার যখন মনে হবে নিয়োগ করবো, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে পরবর্তীকালে। কিন্তু এখন বর্তমানে মুখ্যমন্ত্রীর কাছে 1 লক্ষ, শুধুমাত্র শিক্ষকের ক্ষেত্রে 1 লক্ষ শূন্যপদ আছে, তা থেকে 60-70 হাজার আমার মনে হয় প্রাথমিকে। কারণ প্রাথমিক নিয়োগ কিন্তু সবাই ভাবছে যে প্রাথমিক নিয়োগ আগে হবে, কিন্তু আগে হবে কি পরে হবে, আমাদের সুনির্দিষ্ট একটা লেখার মাধ্যমে আমাদেরকে দিতে হবে যে আমরা এই করতে চলেছি, তার জন্য 1 মাস দেরি হবে। তাছাড়া আমরা কোনোভাবে আমাদের আন্দোলন প্রত্যাহার করবো না। সে যেখানে যাই না কেন, আমি গেলাম না গেলাম, আমি নেতৃত্ব দিলাম না দিলাম, এটা কিন্তু বড় প্রশ্ন নয়। প্রত্যেকের যোগ্যতা কিন্তু যোগ্যতা আছে, প্রত্যেকেই যাবেন। আমিও একজন সাধারণ সহযোদ্ধা হিসেবে রাজপথে থাকবো, কারণ এখানে ঐক্যমন যাচ্ছে না, ভালোভাবে আপনারা শুনবেন। কোনো সংগঠন থেকে এই ডাক নয়, প্রত্যেকটা জেলার স্বতঃস্ফূর্ততা, প্রত্যেকটা জেলায় সাধারণ চাকরি প্রার্থীরা, এখানে লিডার বা এখানে কোনো যারা নেতৃত্ব দেয় তাদের কোনো ফ্যাক্টর নয়, সবাই মিলে আমরা অভিযানে যাচ্ছি। যদি আমাদের মনে হতো যে না আমরা আলোচনার মাধ্যমে করতে চাইবো, আমরা হয়তো পর্ষদ সভাপতির সাথে দেখা করতাম 3-4 জন কিংবা 5 জন মিলে, কিন্তু আমরা ওভাবে দেখা করতে চাইছি না। আমাদের আমরা যাচ্ছি বলে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন যে এই হবে, শূন্যপদ দিলেই আমি করে দেবো। কিন্তু শূন্যপদটা কেন আসছে না? আগামীকাল সন্ধ্যা বা রাতের মধ্যে শিক্ষামন্ত্রী আমাদের কাছে আসুন, শিক্ষামন্ত্রী এসে বিষয়গুলো তুলে ধরুন, এবং সাথে সাথে কি করা যায়, আমাদের নিয়ে কি ভাবা যায়, সেটা কমিশনার থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে আলোচনা করে আমাদের বিষয়টা আনার চেষ্টা হোক। হ্যাঁ, আমি তাড়াহুড়ো করে লিখতে গিয়ে হয়তো ভুল হয়েছে। যাই হোক, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে আসুন, আমি আর বেশি বলবো না। রাতের মধ্যে নিজের মাকে দেখুন, নিজের বাবাকে দেখুন, দেখে চিন্তা ভাবনা করুন যে আমার এই সময়টা কি, আমার যে এত বছর একটা টেট পাস করতেও আমাদের কষ্ট করতে হয়েছে, কারণ টেটে সবাই কি কোয়ালিফাই করেছিল? কত লক্ষ বসেছে, তার মধ্যে বাদ গিয়ে এখন প্রায় 52,000 সামথিংয়ের মতো, 50,000 সামথিংয়ের মতো পড়ে আছে। তা থেকেও অনেকে বাদ যাবে, অনেকে চাকরি পেয়ে গেছে, ইন সার্ভিস হিসেবে বাদ চলে যাবে। তাই এই সময়টা যদি আমাদের নিয়ে না ভাবে, এরপরে এই 32,000-এর সমস্যা শুনতে পাচ্ছি, কোনো কারণে আইনি জটিলতা চলে এলে কিন্তু আর কিছু করার থাকবে না। প্রত্যেকের উদ্দেশ্যে অনুরোধ, 2017 সালে এমন আন্দোলন হয়েছিল, সেখানে সবাই কিন্তু এইভাবে গিয়ে তারা তাদের নোটিফিকেশান ছিনিয়ে এনেছিল। আর আমাদের কেন আন্দোলন করতে হবে বলুন তো? প্রত্যেক সময় তো যখন লাইভ করতাম 2 বছর আগে, বারবার বলতাম সরকারের পাশে আছি। আমাদের বিষয়টা ভাবুন, আমরা তো বিরোধিতার পক্ষে যাই না। সরকার বিরোধিতা করা আমাদের কাজ নয়। সরকারের বিভিন্ন কর্মসূচি, সরকারের বিভিন্ন যে কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, সবুজ সাথী থেকে শুরু করে, এগুলো তো আমরা সমালোচনা করি না, এগুলো কাজ আমাদের নয়। কিন্তু কেন এই প্রায় 3 বছর ধরে আমাদেরকে ফেলে রাখা হলো? এই দাবিতে আগামীকাল চলুন, পথসভা বন্ধ করব, বসে পড়বো, আমাদের সাথে আলোচনা হোক, এটুকুই বলার। স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই নিজের স্বার্থে, নিজের স্বপ্নপূরণের স্বার্থে, সরকারি প্রাথমিক স্কুল বাঁচানোর স্বার্থে চলুন। কোনোভাবে আজকে এখান থেকে আমার লাইভটা দেখার পরই আপনারা মনস্থির করুন যে কালকে যাব, কালকে বসবো, কালকে পর্ষদের সামনে বসবো এবং রাতে ওখানে থাকবো। পরিষ্কার কথা। আমাদের নিয়ে মুখ্যমন্ত্রীর কানে কেউ বলে না, মুখ্যমন্ত্রীর কাছে কেউ বলেন না যে এই 22 টেটটা নিয়ে কি হচ্ছে, এই বিষয়গুলো কি।
কেউ তো বলে না যে এই 22 স্টেটের বিষয়টা কোনোদিন মুখে শুনে নিত। আমরা হাতে হাতে মুখ্যমন্ত্রীর হাতে গুঁজে দিয়েছি আমাদের ডেপুটেশন। এইভাবে পারা যাচ্ছে না। অলরেডি আজিজুল রহমান ভাই কোচবিহার থেকে আসছি, নিউ জলপাইগুড়ি আসছি, কে কোথায় আছেন একটু যদি কমেন্ট করেন দেখতে পারি। আমি হয়তো লাইভ করছি বলে আপনারা হয়তো ভাবছেন আমার স্বতঃস্ফূর্ততা বেশি, কিন্তু না। 23 জেলায় কিন্তু একটা ভালো সংখ্যক টেট উত্তীর্ণরা কিন্তু এবার বুঝতে পারছে যে আমাদের অবস্থাটা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। যাদের 25, 27, 28, 29 স্কোর, অনেক ম্যাডামরাও বুঝতে পারছেন যে এবার আমাদের রাজপথে না নামলে হবে না, কারণ সামনে 32,000 উকি দিচ্ছে। একবার যদি জটিলতা তৈরি হয়ে যায় নতুন নোটিফিকেশন কিন্তু আসবে না। কিন্তু সরকারের কিন্তু ওবিসি সমস্যা থাকতে পারে, কিন্তু নোটিফিকেশন দিতে কিন্তু সরকারের কোনো বাধা নেই। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। আইনি জটিলতা কিন্তু এখন বর্তমানে কিচ্ছু নেই। সরকার সাবজেক্ট টু আউটকাম দিয়ে করে দিতে পারে, দিয়ে ফর্ম ফিল আপটা করিয়ে রাখতে পারে, তাহলে কিন্তু 32,000 গেল আসলো কোনো ফ্যাক্টর নয়, এই রিক্রুটমেন্ট চালিয়ে যেতে পারবে। আর এখন যদি সরকার রিক্রুটমেন্ট না শুরু করে, 32,000-এর আইনি সমস্যা যদি তৈরি হয়, তখন ভাববেন রাজপথে আর কেউ যাবে না, ওই 32,000 টিচার রাজপথে পড়ে থাকবে। কোথায় নিয়োগ, কোথায় ফ্রেশারদের নিয়োগ, সেটা নিয়ে কিন্তু কেউ ভাববে না। কথাগুলো অপ্রিয় সত্য কথা, কথাগুলো শুনলে যেতোর মতো লাগবে, কিন্তু কথাগুলো হয়তো অন্যরা বুঝতে পারছেন না। অনেকে আছে, পুলিশ অফিসাররা অনেকে লাইভ দেখছেন, আমি দেখতে পাই, তো তারা হয়তো ভাবছেন যে এ কি বলছে, কিন্তু এটা বাস্তব সত্য কথা। অনেকে অপেক্ষা করে করতে 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 একদম দেয়ালে পিঠ ঠেয়ে গেছে, আর কথা বলতে পারে না, নিজের পথ নিজে বেছে নিচ্ছে। অনেকের প্রাণ চলে গেছে এর মধ্যে। আমরা কি পেতে পারি না আমাদের নিয়ে কোনো, আমরা একটা নির্বাচিত সরকারের কাছ থেকে একটু আশা করতে পারি না? শান্তিপূর্ণ আন্দোলন হবে, পুলিশ বাবুদের সহযোগিতা, অফিসারদের সহযোগিতা কামনা করি। আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমাদের হাতে লাঠিও থাকবে না, পতাকাও থাকবে না, আমাদের বুক পকেটে একটা করে পেন থাকবে, আর হাতে একটা করে লেখা ডেপুটেশন কপি। এটা নিয়েই যাচ্ছি আমরা। প্রত্যেকেই সাহায্য করবেন এই কামনা করি। আমাদের অন্তত একটা বসার জায়গা করে দেবেন। মুখ্যমন্ত্রীর কথা ছিল যে শান্তিপূর্ণ আন্দোলন করুন, তার জন্য আলাদা কিছু সমস্যা হয় না। তো সেই শান্তিপূর্ণ আন্দোলন নিয়েই নামছি। অনেক প্রতিবন্ধীরা আসছে, অনেক জায়গা থেকে ফোন আসছে, প্রত্যেকে আসুন। ইতিমধ্যে সুদূর নবাবের শহর মুর্শিদাবাদ থেকে আব্দুল হাকিম ভাই টিউশনি পড়ায়, মধ্যবিত্ত ঘরের সন্তান, উনি বলছেন যে বিদেশ দা আমি যাচ্ছি। কোথায় বাড়ি সে অবাক হয়ে যাবেন যখন তারা আসে কলকাতার রাজপথে। মুখগুলো দেখলে দেখা যায় না, রোদে পুড়ে থাকে, কালো কালো রোদে একদম পুরো কালো হয়ে যাবে। গিয়ে দিদি আমাদের দিকটা দেখুন, কাঁদবে, হাউ হাউ করে কাঁদবে। দিদি আমাদের দিকটা দেখুন, আমরা অনেক দিনের এর পরেও কি কারোর কানে যায় না? তন্ময় বন্ধু বলছে আসবে, বাদুড়িয়া থেকে। মৌসুমী মণ্ডল বলছে বাঁকুড়া থেকে কেউ যায়। হ্যাঁ, বাঁকুড়া থেকে অবশ্যই যাচ্ছে। আপনি বাঁকুড়ার জেলা গ্রুপে একটুখানি ইনফর্ম করুন, অবশ্যই যাবে। আমি একটাই কথা বলছি, অনন্যা পাত্র ম্যাডাম আসেন, একটা কথা বলি, বিবাহিত ম্যাডাম যাদের বাচ্চা আছে, আমি চাইছি যে শিক্ষিকা বেশি সংখ্যক যাতে পথে আসেন। শিক্ষিকাদের দরকার আছে। শিক্ষিকাদের দীর্ঘদিনের যারা এই পড়াশোনার মধ্যে থেকে সংসার সামলিয়ে, স্বামী অফিস বা অন্যান্য কাজে রান্নাবান্না করে দিয়ে, তার মধ্যে বাচ্চা মানুষ করে, তার মধ্যে যেটুকু সময় পেয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কিংবা রাত্রে টানা পড়ে যারা টেট উত্তীর্ণ হয়েছে, একটা সংসারের সাথে সাথে বাচ্চা, স্বামী থেকে শুরু করে, শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে প্রত্যেকের কাজ গুছিয়ে, একটা সংসারের অনেক কাজ আছে, আমার মা করে আমি জানি, তো সেগুলো গুছিয়ে থেকে পড়াশোনা করাটা কিন্তু খুব চাপের। কিন্তু আমার বোনেরা, দিদিরা অনেকেই কিন্তু এই সব কাজ সামলে ওই রাত্রে 10টা 11টার পর তারা পড়াশুনো করতো। অনেকে আমি ইন্টারভিউয়ের ক্লাসে শুনেছি, তারপর উত্তীর্ণ হয়ে অনলাইনে পড়াশুনো করে উত্তীর্ণ হয়েছে। তাদের ক্ষেত্রে বলবো একটু আসুন, আর একটু এই টাইমটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে আমাদের রাজপথে নামাটা প্রয়োজন। এর থেকে আর কীভাবে বলবো, এবার আমার কিছু বলার নেই, এর থেকে আর কিছু বলার নেই। যদি মনে হয় যে না আমি ইতিহাসের সাক্ষী হিসেবে যাব, ইতিহাসের একজন এই সহযোদ্ধা হিসাবে এই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের এই একটা মহা আন্দোলনের আমি অন্তত আমার দিক থেকে একটু কন্ট্রিবিউট করব, গিয়ে সেটা করবেন। এই গরমে কি করতে যাব, গরমে এত গরম পড়ছে, কলকাতায় আরও গরম, জামা ভিজে যাবে, কলকাতায় আরও গরম, এর মধ্যে আবার কোথায় জল, কোথায় কি বাথরুম ঠিকঠাক আছে কিনা, অনেকে এগুলো ভাবে বেরোনোর আগে। কোথায় যাব, কি ব্যাপার, বাড়ি ফিরতে পারবো তো রাত্রেবেলা, না সারাদিন না, সকালে বেরোলে সারাদিন না খেয়ে থাকতে হবে। ভাই এগুলো, ভাই হোক বোন হোক, এগুলো সমস্যা থাকবে, এগুলো সমস্যা থাকবে। আজকে কয়েকজন আমি কয়েকটা ব্যাকগ্রাউন্ড পিছনে চলে যাচ্ছি।
উপনিবেশ গড়ে উঠেছিল প্রথমে, ঔপনিবেশিক ছিল ইংরেজরা। ওরা আস্তে আস্তে ওরা দেখলো যে ভারত খুব ধনসম্পদশালী একটা দেশ, ভারতীয় যারা আছে তাদের মধ্যে অতটা এই ক্রিটিক্যাল বুদ্ধি বা মেন্টালি মানসিকতা নেই। ওরা আস্তে 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 এক দুজন করে আবার ওই ইংল্যান্ড থেকে নিয়ে আসতে আসতে ওরা সেই জায়গাটা বাংলা থেকে শুরু করলো। আস্তে আস্তে বিভিন্ন দেয়ানি এটা সেটা করে ওরা পুরো জায়গাটা ওরা একের পর এক প্ল্যান করে করে আমাদের কাছ থেকে পুরো ভারতবর্ষটা ওদের শাসনে নিয়ে চলে গেল। আমাদের ভারতবর্ষের মানুষ কত সরল ভেবে দেখুন। আমি ব্যক্তিগতভাবে গর্ববোধ করি যে ভারতীয় হিসাবে জন্মগ্রহণ করার জন্য। কত সরল দেখুন। ইংরেজরা এসে 200 বছর রাজত্ব করলো, 200 বছর রাজত্ব করলো। ভাবতে পাচ্ছেন? 200 বছর রাজত্ব করলো, করার পর ইংরেজরা কিন্তু আমরা সেইভাবে তাড়াতে পারিনি। এক টাইমে হয়তো আমরা সংঘবদ্ধ হয়েছিলাম, কিন্তু এই সহিংস করে করে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে হয়ে এক শ্রেণীর মানুষ ইংরেজদেরকে সাপোর্ট করতে লাগলো। এই করে করে কিন্তু ইংরেজরা এত বছর শাসন করলো। কিন্তু ভারতের যা জনগণ ছিল, ভারতের যা ব্রেন ছিল, তারা যদি এক হতে পারতো তাহলে কিন্তু ইংরেজরা অনেক আগে ইংরেজদেরকে তাড়ানো হয়ে যেত। আজ অল্প বয়সের ছেলে ক্ষুদিরাম, একবার বিদায় দে মা ঘুরে আসি, কত বছর বয়স ছিল বলুন তো? নেতাজি সুভাষচন্দ্র বোস কত বছর, এই বীর সৈনিকের কত বছর বয়স ছিল বলুন? লড়াইটা কিন্তু করেছে। আর যদি এইরকম মানুষ যদি এক টাইমে ফিরে আসে, আর এইরকম মানুষ যখন জন্মায়, মানুষ বললে ভুল হবে, মহাপুরুষ যদি জন্মায়, তখন কিন্তু সমাজের পরিবর্তন হয়। আজ আমরা স্বাধীন। আজকে 52,000 50,000 ডিএলএড, 26,000 যারা গেছে রাজপথ দেখুন, আর আপনারা 50,000 ডিএলএড, আমরা 4,000 পথে নামতে পারবেন না। আরে আমি যাচ্ছি, মানে এরকম করুন যে আমি যাচ্ছি, আমার 3জন বন্ধুকে নিয়ে যাচ্ছি। আমি কিন্তু অলরেডি, আমি যে লাইভ করছি, আমার কিন্তু টার্গেট আমি আছি, কিন্তু আমি বারবারই বলছি যে আমি আমার নিজের স্বার্থে হোক, আমার পরিবার এবং টেট উত্তীর্ণদের অনেক পরিবারের কাছাকাছি গেছি যাদের অবস্থা খুব খারাপ, এই দিকে বসে আছে। এর মাধ্যমে যদি কিছু হয় তাদের দেখে আমার বুকটা কাঁদে। হ্যাঁ, টেটটা চেঞ্জ করে দেবো, ভুল হয়ে গেছে, টাইপটা দ্রুত করতে টাইটও হয়ে গেছে। যাই হোক, প্রত্যেকে আসুন, এটুকু বলবো যে যেখানে আছেন কালকে 11:30টার মধ্যে শিয়ালদায় আসুন, একদম বুকে হাত দিয়ে আসুন যে আমার ন্যায্য অধিকারের জন্য যাচ্ছি। আমি অলরেডি 2.5 বছর বসে আছি, যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো টেট উত্তীর্ণরা এতদিন বসেছিল না। আমার এই সময় অন্তত নোটিফিকেশন করে ফর্ম ফিল আপটা করানো হলো। শুভরাত্রি প্রত্যেকেই। আমার এই লাইভ শেষ হওয়ার সাথে সাথে ব্যাগ গোছানো শুরু করবেন, প্রত্যেকেই ব্যাগ গোছানো শুরু করবেন। কী কী লাগবে ব্যাগ গুছিয়ে ফেলবেন। নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, স্কুল বাঁচানোর স্বার্থে, শিক্ষার্থীর স্বার্থে নিজে এগিয়ে আসুন। আমি লাইভ করছি বলে আসতে হবে এমন না, বুঝুন যে যাওয়া ঠিক হবে কি হবে না। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।